সংসদের সমস্যার সমাধান না করে রাজপথ উত্তপ্ত করার হুমকি গণতন্ত্র নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে টেলিভিশন এডিটর্স কাউন্সিল টিএসসি আয়োজিত সেমিনারে তিনি অভিযোগ করেন 5 মাস না যেতেই সরকারকে নানাভাবে অস্থির করছে বিরোধী দল। এ সময় কর্পোরেট ব্যবসার সাথে সাংবাদিকতাকে গুলিয়ে না ফেলারও পরামর্শ দেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা এমন বিষয় সামনে রেখে রাজধানীর একটি হোটেলে এক সেমিনারের আয়োজন করে টেলিভিশন এডিটর্স কাউন্সিল টিইসি। উপস্থিত ছিলেন দেশের টেলিভিশন মাধ্যমের সম্পাদক, বার্তা সম্পাদকরা। সেখানে গণতন্ত্র টেকসই হবে। সেমিনারে বক্তারা বলেন, গণমাধ্যম রেল লাইনের দুটি লাইনের মতো, এদের মাঝে একটি দুর্বল হয়ে পড়লে রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। গণতন্ত্র ও গণমাধ্যমকে একটি রেল লাইনের দুটি সমান্তরাল লাইনের সাথে তুলনা করা যায়। এদের মধ্যে যে কোনো একটি দুর্বল হয়ে পড়লে রাষ্ট্র ব্যবস্থা ভারসাম্য নষ্ট হয় এবং গণতন্ত্র প্রকৃত উদ্দেশ্যে অর্জনে ব্যর্থ হয়। রাষ্ট্র টিকে থাকে শক্তি দিয়ে নয়, আস্থা দিয়ে। আর সেই আস্থার সবচেয়ে নির্ভরযোগ্য ভিত্তি স্বাধীন, দায়িত্বশীল ও পেশাদার গণমাধ্যম। আমাদের যে সম্পাদকীয় নীতিমালা বা যে সংবাদ তৈরি হবে, সেই সংবাদটি যেন সম্পাদকীয় ডেস্কেই তৈরি হয়। এটি যেন কোনো রাজনৈতিক অফিস, কোনো প্রশাসন কিংবা কোনো মালিকানার অফিস যেন তৈরি না হয়। অনুষ্ঠানে ৭১ টিভির সিওও অ্যান্ড হেড অব নিউজ শফিক আহমেদ সবাইকে অপতথ্যের বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান। গণমাধ্যমে নানান ধরনের ছবি, এআই দিয়ে তৈরি করা ছবি, ডিপ ফেক এবং একজনের ছবি আর একজনের সাথে জোড়া লাগিয়ে এমন কারসাজি করে সেটি উপস্থাপন করা হয়। ব্যক্তি, রাজনীতিবিদ এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে এটা হচ্ছে। এটা আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আমরা যদি সবাই একটু দায়িত্ব নিয়ে কাজটা শুরু করতে পারি, তাহলে হয়তোবা এই অপতথ্য, গুজব মোকাবেলা করা সম্ভব এবং বাংলাদেশের মানুষের গুজবের হাত থেকে রক্ষা করার দায়িত্ব গণমাধ্যমের। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, দ্রুতই সরকার একটি টেকসই, দায়িত্বশীল ও স্থিতিশীল গণমাধ্যম প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ। মালিক পক্ষ বনাম সাংবাদিক তা না, বরঞ্চ অপতথ্য বনাম সঠিক তথ্য, মিথ্যা বনাম সত্য এবং অসৎ সাংবাদিকতা বনাম বস্তুনিষ্ঠ সাংবাদিকতার লড়াই হচ্ছে এই মুহূর্তের বড় চ্যালেঞ্জ। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আস্থা নিয়ে বলতে চাই যে আমরা খুব দ্রুত টেকসই এবং গতিশীল, দায়িত্বশীল, সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের 5 মাস না যেতেই অনেকে শেখ হাসিনার মতো কথা বলতে শুরু করেছেন বলে মন্তব্য করেন। 3 মাস 4 মাস গেল না, আমরা এখন রাস্তায় নেমে গেছি। রাস্তায় নেমে আমরা বলছি যে সরকার ব্যর্থ, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। আমরা বলছি যে 5 বছর যেতে দেবো না, একদম ফ্যাসিস্ট ভাষায়, আওয়ামী লীগের ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনার ভাষায়, যে 5 বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজপথে কথা না বলে সংসদে কথা বলার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আপনি পার্লামেন্টে আসেন, পার্লামেন্টের কথাগুলো বলেন, বলা হয়েছে পার্লামেন্টের কথা। আপনার জুলাই সনদ নিয়ে কথা আছে, গণভোট নিয়ে কথা আছে, এগুলো পার্লামেন্টেই সমাধান করা যায়। কিন্তু আমরা দেখেন, আমাদের যারা আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা যুদ্ধ করি, সংগ্রাম করি, লড়াই করি, আমরাই তো এটা মানতে চাই। এছাড়া নিজেদের স্বার্থে গণমাধ্যমের সবাইকে এক হওয়ারও পরামর্শ দেন তিনি। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেয়া ঠিক হবে না বললেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বাগেরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি আরও বলেন, 24-এর গণহত্যার জন্য দুঃখ প্রকাশ করেনি এখন পর্যন্ত আওয়ামী লীগ। এ নিয়ে তাদের কোনো অনুশোচনা নেই, তাই রাজনীতিতে তাদের সক্রিয় করা অন্যায় হবে। দেশ সুন্দরভাবে পরিচালিত করতে সরকারকে জামায়াত সহযোগিতা করবে বলে জানান তিনি। এখনো মিডিয়া পুরোপুরি স্বাধীন, আপনারা বলতে পারবেন, আপনারা আমাকে বড় সাক্ষী, আমি বলতে যাচ্ছি। আমরা যতই চিৎকার দিই, সকল আমলের সকল সরকার চিৎকার দিয়েছে মিডিয়া সম্পূর্ণ স্বাধীন, আমি একবারও বিশ্বাস করি নাই, এখনো বিশ্বাস করি। মাত্র 5 মাসে যদি অতীতের গ্যাস পায় জনগণ প্রায় 36 বছর হয়ে গেছে, সেই সময়ের দামের 1.5 গুণ হয়ে যায়, আর প্রতি মাসে এইভাবে বাড়তে থাকে, এটা গিয়ে দাঁড়াবে। প্রকৃতিকে সংরক্ষণ করে কক্সবাজারের পর্যটন উন্নয়ন পরিকল্পনার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শুক্রবার কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে স্বপ্নচূড়া আবাসিক এলাকার উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন,
প্রকৃতিকে বিনষ্ট করে শুধু কংক্রিটের জঙ্গল বানানোর পরিকল্পনা করলে সেটি হিতে বিপরীত হতে পারে। কক্সবাজারকে দেশীয় আন্তর্জাতিক ট্যুরিজম হাব তৈরিতে ডিসেম্বরের আগে মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ শেষ হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বন্দর থেকে শুরু করে আমাদের সামুদ্রিক সম্পদ এগুলো সব আহরণের চেষ্টা আমরা করব। আমরা প্রকৃতির এই সম্পদকে আবিষ্কার করেছি, ইট ইজ ডিসকভার্ড। ইনভেনশন আমরা কিছু করিনি এখনো, এই ডিসকভারিকে আমরা অনেক বেশি বিকশিত করব। সেই জন্য নেতৃত্ব দরকার, সেই জন্য পরিকল্পনা দরকার, বাস্তবায়নের জন্য অঙ্গীকার দরকার, সর্বোপরি আন্তরিকতা দরকার, আর্থিক সক্ষমতা দরকার। আর্থিক সক্ষমতা আমরা অর্জনের চেষ্টা করছি, অঙ্গীকার আমাদের আছে, পরিকল্পনা আমাদের আছে, আন্তরিকতা আছে, লিডারশিপ আছে। ইনশাআল্লাহ আমরা সফল হব। কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 2টি স্থায়ী সেনা ক্যাম্প বসানোর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে মাদক কারবারিদের তালিকা তৈরি করে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের সমন্বয়ে গঠিত যৌথ টাস্ক ফোর্সের সাঁড়াশি অভিযানের ঘোষণাও দেন তিনি। বৃহস্পতিবার রাতে কক্সবাজারে মাদক প্রতিরোধ ও আইন শৃঙ্খলা উন্নয়ন সভা শেষে সাংবাদিকদের এমন সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। টেকনাফের পাহাড়ছড়ার কয়েকটি গ্রামের বেশ কিছু পরিবার পাহাড়ের নিচ থেকে সরে গেছে, কারণ অপহরণ ও ডাকাতির ভয়। হোয়াইকং, খারাঙ্কালি, মিনাবাজার, রঙ্গিখালী, আলীখালী, জাদিমোড়া সহ টেকনাফ ও উখিয়ায় অপহরণ বেড়েছে অনেক গুণ। পরিস্থিতি যখন ভয়াবহ, তখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ দিলেন স্বস্তির খবর। টেকনাফে অপহরণ প্রবণ এলাকায় 2টি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সেনাবাহিনীকে অনুরোধ করছি, এই ক্যাম্পের জিওসি সাহেব 2টা ক্যাম্প স্থাপন করবেন, তবে সেই বিষয়ে আমরা সেনাবাহিনীর সাথে অফিসিয়ালি যোগাযোগ করব। তাতে করে সবার পরামর্শ এসছে যে এই অপহরণের বিষয়টি হয়তো এখন যে উদ্বেগজনক হারে বেড়েছে সেটা বন্ধ হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বললেন, কক্সবাজারে মাদক কারবার বেড়েছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী গঠিত টাস্ক ফোর্স মাদক কারবারিদের তালিকা তৈরি করছে। নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা গঠন করব, প্রস্তুত করব। মাদক চোরা কারবারি, মাদক ব্যবসায়ী যারা মূলভূতা, তাদের একটা নির্মোহ তালিকা, সেই টাস্ক ফোর্স কমিটি সেটা তার উপর ভিত্তি করে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। বৃহস্পতিবার রাতে কক্সবাজার সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত মাদক প্রতিরোধ ও আইন শৃঙ্খলা উন্নয়ন সভায় গৃহীত সিদ্ধান্তের বিষয় সাংবাদিকদের কাছে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা জোরদারে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন এবং উখিয়া টেকনাফে চলাচলকারী নৌযান নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আইনের প্রতি শ্রদ্ধা রেখেই চলবেন, এমন প্রত্যাশা সবাই করছে, মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে শিল্পী মুস্তফা মনোয়ারের স্মরণ সভায় তিনি কথা বলেন। এ সময় আইনমন্ত্রী আরও বলেন, দেশের বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট দেশে মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের খুব অভাব। উনি বলছেন উনি ডিসেম্বরে আসবেন, আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যান, আইনের পথ ধরে হাঁটুক। আইনের পথ ধরে হাঁটলে আমরা একটা কথা বারবার বলি, অনেক ক্ষমতা মানুষের, কিন্তু আইনের ক্ষমতা তার থেকেও দীর্ঘ। আইন তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে। সড়কে নিরাপত্তায় 12 দফা সুপারিশ করেছে জনকল্যাণমুখী সংগঠন নিরাপদ সড়ক চাই। সকালে শিল্পকলা একাডেমিতে সংগঠনটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, একটি আধুনিক ও ঐক্যবদ্ধ বাংলাদেশ করতে সকল মানুষের অধিকার রক্ষা করতে হবে। অতিথি ছিলেন সড়ক প্রতিমন্ত্রীও। আরও জানাচ্ছেন সিফাত ফারুকি।
নিরাপদ সড়কের দাবিতে ৩৩ বছরের পথচলাই এই সমাবেশে সড়ক, রেল ও নৌপথের নিরাপত্তা নিশ্চিতকরণে জাতীয় কর্মপরিকল্পনা, বাস্তবায়িত ১২ দফা সুপারিশ উপস্থাপন সহ নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে করণীয় বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেন, কেউ কারো প্রতিপক্ষ নয়। নিরাপদ সড়ক বাস্তবায়নে দেশবাসীকে সচেতন সহ সরকারের সহযোগিতা কামনা করেন তিনি। আমরা একে অপরের প্রতিপক্ষ নই, আমরা সবাই মানুষের জীবন রক্ষার সহযোদ্ধা। আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম। আমি না থাকলেও আপনারা নিরাপদ সড়ক বাস্তবায়ন ভূমিকা রাখবেন। অনুষ্ঠানে সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রহমান হাবিব বলেন, সরকারের লক্ষ্য শুধু দুর্ঘটনা কমানোই নয়, একটি সুশৃঙ্খল সড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করা। বর্তমান সরকার একটি আধুনিক, নিরাপদ, জবাবদিহিমূলক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনাকে শক্তিশালীকরণ, ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নকরণ এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি টেকসই ও নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। এ সময় নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় নিশ্চার অবদানের কথা তুলে ধরে সংস্কৃতিমন্ত্রী বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকেই দেশে নিরাপদ সড়ক ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে আসছে সংগঠনটি। নিরাপদ সড়ক নিশ্চিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণে সরকারের সহযোগিতার প্রতিশ্রুতিও দেন তিনি। এটা কারোরই কোনো ব্যক্তিগত দাবি নয়। আমরা প্রয়োজনে আমাদের সড়ক যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এখানে আছেন, প্রয়োজনে ওনারাও ডাকবেন। আমরা এই বিষয়টা নিয়ে যার যেখানে যতটুকু শক্তি আছে আমরা চেষ্টা করে যাব। এ সময় সংগঠনের পক্ষ থেকে নিরাপদ সড়ক বাস্তবায়নে কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মঈন জয়। আপনারা আমার পাশে থাকেন, যেভাবে আপনি আমার বাবার পাশে ছিলেন, আমার বাবার জন্য দোয়া করবেন এবং ইনশাআল্লাহ সে যে স্বপ্ন নিয়ে 1993 সালে যে যাত্রা শুরু করেছিল, আজকে 33 বছর হয়ে গেল, এটা ইনশাআল্লাহ আমরা আরো 33 বছর এগিয়ে নিয়ে যাব। মাননীয় চেয়ারম্যানের সিফাত ফারুকি, ৭১, ঢাকা। দুর্নীতি দমন কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশনের মতো স্বাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো অনেকটাই অকার্যকর হয়ে পড়েছে। দুর্নীতি প্রতিরোধ এবং মানবাধিকার ও সুশাসন নিশ্চিত করার এই দুই কমিশন মাসের পর মাস নেতৃত্বহীন। অংশীজনরা বলছেন, এর ফলে জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা গড়ে তোলা চ্যালেঞ্জের মুখে। শাহনাজ শারমিনের প্রতিবেদন। অন্তর্বর্তী সরকার সময় জারি করা অধ্যাদেশ রহিত করার প্রতিবাদ জানিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও কমিশনাররা পদত্যাগ করেন ১৩ এপ্রিল। আবার মার্চের ৩ তারিখ দায়িত্ব ছেড়ে দেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও ২ কমিশনারও। মানবাধিকার কমিশনের জন্য নতুন আইন প্রণয়ন করার পথে সরকার, জানিয়ে শুরু হয়েছে বিতর্ক। নতুন আইনের খসড়া অনুযায়ী গুম বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করতে পারবে না কমিশন। আমরা তো বিগত দিনেও দেখেছি পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য উইংয়ের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগে তো পুলিশ থানার তো পাওয়ার ছিল সেই অভিযোগে মামলা নেওয়ার, মামলাই নেয়নি বিগত দিনে, এমনকি জিডি পর্যন্ত নেয়নি। অন্যদিকে দুদকের জন্য নতুন কমিশন গঠনের লক্ষ্যে ২২ জুন ২০২৬ তারিখে ৫ সদস্যের সার্চ কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। অপেক্ষা এখন কারা নিয়োগ পাচ্ছেন সংস্থাটিতে। দুদক নামক যে প্রতিষ্ঠানটি, সেটি গঠনের ক্ষেত্রে এখন পর্যন্ত যেই বলবো যে অনিশ্চয়তা, সেটারও আমরা জবাব দিক থেকে যেরকম পাচ্ছি না। কোনো অবস্থায় মনে করি না যে সরকার তার নীতির সাথে, তার ঘোষণার সাথে, তার অঙ্গীকারের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে করছে না। কেন করছে না সেই প্রশ্নের জবাব সরকার দিতে পারবে, কিন্তু আমরা মনে করি যে এই পদ থেকে সরে এসে এই কমিশনটিকে স্বাধীনভাবে কাজ করার মতো পরিবেশ যেন সৃষ্টি করা হয়। আইন অনুযায়ী চেয়ারম্যান ও কমিশনারদের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া কোনো নতুন অনুসন্ধান শুরু, মামলা দায়ের বা চার্জশিট জমা দেওয়া যাবে না। অন্যদিকে শীর্ষ নেতৃত্ব না থাকায় কার্যত অচল হয়ে পড়েছে জাতীয় মানবাধিকার কমিশনও। সেই অধ্যাদেশে যে সমস্ত গুরুত্বপূর্ণ ২ কমিশনের এমন দুরবস্থাকে জবাবদিহিতা আর সুশাসনের ঘাটতির সাথে তুলনা করছেন বিশ্লেষকরা। এই যে প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে রাখা বা এই সংশ্লিষ্ট অধ্যাদেশগুলোকে হয় বাতিল করা অথবা যে স্থগিত রাখা, অর্থাৎ একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, পুনঃপ্রতিষ্ঠিত হোক, সেটি বর্তমান সরকার চায় কিনা সেই প্রশ্নটা এখন জোরালোভাবে উঠে আসছে। এই ধরনের কমিশনগুলিতে আজ্ঞাবহ লোকদেরকে নিয়োগ দেওয়া হয় এবং এখন পর্যন্ত যা দেখা মানে যার যেটা সিমটম আমরা দেখছি, সেখানে মনে হচ্ছে যে ঠিক পূর্বের ব্যবস্থাগুলোকে বহাল রাখার একটা চেষ্টা।
দুদকে নিয়োগ দেওয়া সার্চ কমিটির কাছে বিজ্ঞপ্তির পর চেয়ারম্যান ও কমিশনার পদে 40 জন জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। আর আইনি সংস্কারে মার প্যাঁচে জাতীয় মানবাধিকার কমিশন। রাষ্ট্রীয় তদারকি প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়লে বা অকার্যকর হয়ে উঠলে শেষ পর্যন্ত সাধারণ জনগণের অধিকারই ক্ষুণ্ণ হয়। তাই জবাবদিহিতা, সুশাসন আর ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনতে এই কমিশনগুলোকে অবিলম্বে কার্যকর করার দাবি এখন সর্বত্র। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা। খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতে আগামী 5 দিন বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে চলতি মাসের 13 তারিখের পর থেকে সিলেটে ও চট্টগ্রাম বিভাগে প্রতিদিন বৃষ্টির তীব্রতা বাড়বে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হলো, বন্যার শঙ্কা নেই বলে জানায় বন্যা সতর্কীকরণ কেন্দ্র। শারমিন নীরার রিপোর্ট। শ্রাবণ মাসে বৃষ্টি ঝরবেই, এটাই প্রকৃতির নিয়ম। সে নিয়ম মেনে আগামী 5 দিন বৃষ্টিপাত হবে খুলনা, বরিশাল, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়। পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস, যা চলতি মাসের মধ্যভাগে এসে বাড়বে। বৃষ্টিপাত এ সপ্তাহ জুড়েই থাকবে। কখনো কখনো এই ক্যাটাগরি চেঞ্জ হতে পারে, কখনো হালকা থেকে মাঝারি, সেখানে হয়তো বা কোনো জায়গায় বিচ্ছিন্নভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এই বৃষ্টিপাতের তীব্রতা একদম বেশি থাকার সম্ভাবনা কম। এ সপ্তাহের শেষের দিকে আমি বলেই দেই যে সিলেট এবং চট্টগ্রামে বৃষ্টিপাতের তীব্রতা প্রতিদিনই একটু বেশি থাকবে, খুলনা বরিশালও থাকবে। তাছাড়া 13 তারিখের পর থেকে বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেটে বৃষ্টিপাতের তীব্রতা পুনরায় একটু বৃদ্ধি পেতে পারে। ভারী বৃষ্টি হলেও গরম কমবে না। বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত হলেও নেই বন্যার শঙ্কা। নিম্নাঞ্চল প্লাবিত হলেও আগামী 5 দিন কোনো নতুন কোনো বন্যা পরিস্থিতির সম্ভাবনা নাই। জাস্ট ওয়ার্নিং লেভেলে যাবে আর কি। ওয়ার্নিং লেভেলে গেলে জাস্ট নিম্নাঞ্চল যেগুলো আছে এগুলোই প্লাবিত হতে পারে, এক্সট্রিম লেভেলের কোনো বন্যার সম্ভাবনা নাই। শুধু বন্যায় নয়, আবহাওয়া অফিস বলছে এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ের কোনো পূর্বাভাস নেই। শারমিন নীরা, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।